প্রিয় দর্শক, আজকে আমরা আমাদের চ্যানেলে আজকে যাকে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন, যার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমার তরফ থেকে কয়েকটা কথা বলে দেওয়া ভালো। যে মাহমুদ ভাই সাথে আমার পরিচয় অনেক আগে, এই রাজনৈতিক সংগ্রাম শুরু হওয়ার আগে, যখন আমি একজন ইয়াং এক্সিকিউটিভ পাশ করে এসেছি, কেবল ডাক্তারি পাশ করে এসেছি, সেই সময় মাহমুদ ভাইয়ের সাথে পরিচয়, যখন তিনি একজন বাংলাদেশের একজন সফল এক্সিকিউটিভ সেই সময়। এবং তারপরে নানা সময়ে আমি মাহমুদ ভাইয়ের স্নেহ প্রশ্রয়ে এই অ্যাক্টিভিজমে থেকেছি, ওনার পরামর্শ, ওনার প্রেরণা, এবং আমি ওনাকে দেখে সবসময় প্রেরণা পাই। আমাকে অনেকে বলেন যে দাদা আপনাকে দেখে প্রেরণা পাই, কিন্তু দাদা যাকে দেখে প্রেরণা পায় তাকে আজকে নিয়ে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত আমার এই চ্যানেলে। এবং আমার চ্যানেল মাহমুদ ভাইয়ের এই আবির্ভাব, আমি বলবো যে আজকে ধন্য এবং কৃতজ্ঞ। মাহমুদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এই যে ঐক্যটা, জাতীয় ঐক্য, এটাকে সংহত করা এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার রাজনৈতিক প্রস্তাবনাটা কি? প্রথম কথা হচ্ছে যে একটা বোধহয় ভুল করে ফেলেছে এই সরকার। তারা এটাকে ইন্টারিম সরকার নাম দিয়েছে, অন্তর্বর্তী সরকার। আমি এটা প্রথম থেকে প্রতিবাদ করে এসেছি। আমি সবসময় বলেছি এটাকে বিপ্লবী সরকার বলা উচিত ছিল, কারণ বিপ্লবী সরকার না বললে আপনি তো বিপ্লবটাকে ধারণ করছেন না। অন্তর্বর্তী বললেই মনে হচ্ছে আপনি একটা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্টের মধ্যে চলে এসেছেন। এটা করলেই আমি বিপ্লবটাকে একটু খাটো করে ফেলছি, কাজে এটা বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল। আর দুই নম্বর কথা হচ্ছে, এটা আমার বক্তব্য, অনেকেই একমত নাও হতে পারে। আমি মনে করি যে বর্তমানে বাংলাদেশ সংবিধানের যে অবস্থা, এটাকে রেখে আপনি ওই যে আপনি যে রাজনৈতিক ভবিষ্যতের কথা বললেন, আশাকাঙ্ক্ষার কথা বললেন, এই আশাকাঙ্ক্ষা পূর্ণ করা সম্ভব না। কাজে আমি মনে করি বাংলাদেশের এখন একটা সেকেন্ড রিপাবলিকের দিকে যেতেই হবে। আর কোন রাস্তা নাই যদি সত্যি সত্যি আমরা চাই যে দ্বিতীয় কোন শেখ হাসিনার মতো দানব ফ্যাসিস্ট বাংলাদেশে আবার না আসুক। এটা চাইলে পরে আমাদের গোড়ায় হাত দিতে হবে। কাজে আমাদের বর্তমান সংবিধান বদলে ফেলে আমাকে নতুন সংবিধান তৈরি করতে হবে জনগণের মতামত নিয়ে। এবং সেই সংবিধান তৈরি করতে গেলে আগামী যে নির্বাচনটা হবে বাংলাদেশে, সেই নির্বাচনটা হতে হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নির্বাচন। সরকারও প্রতিষ্ঠা হবে, কিন্তু তার সঙ্গে অবশ্যই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এটাকে বলতে হবে, তার মানে তারাই সংবিধানটাকে নেবে। এবং সেই সংবিধানে এই আজকের তরুণের আশা আকাঙ্ক্ষা, আমরা যে চাই যে ফ্যাসিবাদ যাতে না আসে, সেটার একটা ব্যবস্থা সংবিধানে রাখতে হবে এবং বেশ কিছু পরিবর্তন আনতে হবে আমাদের সংবিধানে। যেমন আমি ব্যক্তিগতভাবে আপনাদের ফ্রান্সের সিস্টেম পছন্দ করি, আমার আমেরিকার সিস্টেম পছন্দ করি। সেখানে একটা ব্যালেন্স আছে। একজন প্রেসিডেন্ট, বিশেষত আমেরিকাতে, 2 বারের বেশি প্রেসিডেন্ট হতে পারেন না, কাজে 8 বছর পরে তাকে বিদায় নিতেই হবে, আর কোন রাস্তা, যত জনপ্রিয় হোক, যতই জনপ্রিয় হোক না কেন। যেমন ওবামা এখনো সবচেয়ে জনপ্রিয় লোক আমেরিকায়, কিন্তু ওবামার পক্ষে আর একবার প্রেসিডেন্ট হওয়া সম্ভব না। এবং এটা হলে পরে আপনার ওই যে পারিবারিক যে ব্যাপারটা বাংলাদেশে হয়ে যায়, যে পরিবারতন্ত্র তৈরি হয়, ওটা তৈরি হওয়া বন্ধ হয়ে যায়। আরেকটা হয়, আপনাদের দেশের কথা, ফ্রান্সের কথা বলছি এই জন্য যে প্রাইম মিনিস্টার এবং পার্লামেন্ট, প্রেসিডেন্টের মধ্যে একটা ব্যালেন্স অফ পাওয়ার আছে। তো আমেরিকাতে আমার প্রাইম মিনিস্টার নাই, কিন্তু ওখানে চেক অ্যান্ড ব্যালেন্স করে সিনেট এবং কংগ্রেস। সুতরাং এই ধরনের একটা কিছু সিস্টেমে আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি। এখন যেটা করা আছে, ওয়েস্টমিনিস্টারের কথা আমরা বলেছি, কিন্তু ওয়েস্টমিনিস্টারের মাধ্যমেই কিন্তু ওই নাম বিক্রি করে বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান হয়েছে। ওই নাম বিক্রি করার ফলেই একই ব্যক্তি বারে বারে প্রধানমন্ত্রী হয়েছেন, বারে বারে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন। সুতরাং আমার হচ্ছে যে এটা আমার বক্তব্য, বাংলাদেশের অধিকাংশ মানুষ যদি এটা না চায় তাহলে আমার বক্তব্যের কোনো অর্থ নেই। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি যাব না আমরা আমেরিকান কিংবা ফ্রেঞ্চ সিস্টেমে যাব, এটা আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার। এবং এটা করতে গেলেই আপনার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে, এবং এটা করব। এবং সংবিধানে আমার খুব পরিষ্কার ভাবে এই যে বিচার বিভাগকে সম্পূর্ণভাবে এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে আলাদা করা, মানে যাতে করে কোন রকম রাজনৈতিক দলীয়করণ বিচার বিভাগে করা সম্ভব না হয়, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। আজকে বাংলাদেশের যে দুর্দশার মধ্যে পড়েছে বাংলাদেশ, তার জন্য আমি যদি 1 নম্বর কাউকে দায়ী করি, তাহলে বাংলাদেশের জুডিশিয়ারি। আপনি এটা সবসময় বলেছেন, এক্স্যাক্টলি বলে আসছি এটা। এবং আপনি জানেন যে আমি প্রথম যখন এটার বিরুদ্ধে কথা বললাম 2010 সালে, এটার বিরুদ্ধে কথা বলেই আমি জেলে গেছি প্রথমবার।
স্বাধীন বিচারের নামে তামাশা আর্টিকেল লিখে আমি জেলে গেছি প্রথম। তো সেই তখন হাসিনার বয়স, মানে হাসিনার এই সরকারের বয়স হয়েছে মাত্র 1.5 বছর যখন আমাকে প্রথম অ্যারেস্ট করা হয়। তো সেজন্য আমি বলছি যে এই যে বিচার বিভাগের এই ভয়াবহ দলীয়করণ, এটার থেকে বেরোতে না পারলে আপনি এই ফ্যাসিবাদকে আবার উত্থান থেকে রুখতে পারবেন না। কাজেই এই আশাকাঙ্ক্ষা আমাদেরকে ধারণ করতে হলে এই সংবিধান বদলাতে হবে, আমাদের সেকেন্ড রিপাবলিকে যেতে হবে, এবং আগামী নির্বাচন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নির্বাচন হতে হবে। এটাই আমার প্রত্যাশা এবং আমার পরামর্শ দেশের একজন সিনিয়র সিটিজেন হিসেবে। আমার এর পরের প্রশ্নটা একটু ভিন্ন। এই প্রশ্নটার উত্তরটা আমি এখনো খুঁজে পাইনি, যেটা আপনিও সবসময় বলেছেন যে আমাদের লড়াইটা কেন কঠিন হচ্ছে। এর কারণটা হচ্ছে যে আমরা এমন একটা জগতে, পৃথিবীতে বাস করি যেটা একটা ইসলামোফোব দুনিয়া, এবং এইটাকেই হাসিনা এবং ইন্ডিয়া খুব সাকসেসফুলি আমাদের লড়াই সংগ্রামকে ডিলিজিটিমাইজ করার জন্য ব্যবহার করেছে। কিন্তু এইটাকে, এই লড়াইয়ে কোনোভাবেই কাজে লাগাতে পারেনি। কেন পারেনি? এটা আমার কাছেও এটা একটা বিষয়, যেটা কেন পারলো না তারা শেষ পর্যন্ত। পারেনি বলতে আপনি কি 2013 সালের হেফাজতের আন্দোলনের কথা বলতে চাচ্ছেন? না, এই 2024-এর বিপ্লবে তারা কেন এই কার্ডটা খেলতে পারলো না? ও আচ্ছা আচ্ছা, কারণ এটা ভালো প্রশ্ন। এটার জবাব আপনিও যেটা বলছেন, এটার জবাব খুঁজে পাননি, তবে আমার কাছে একটা জবাব আছে। সেই জবাবটা হলো জিওপলিটিক্যাল জবাব। আমার কাছে দেশের জবাব না, আমার জিওপলিটিক্যাল জবাব আছে। সেটা আমি শুনতে আগ্রহী। আমি জিওপলিটিক্যাল জবাবটা আপনাকে দিচ্ছি, যে ইসলামোফোবিয়া একেবারে এক্সট্রিম ফর্মে শুরু হলো কবে থেকে? 9/11 এর পর থেকে। তার আগে কিন্তু হান্টিংটনের থিসিস লেখা হয়ে গেছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পরে হান্টিংটন বলছেন যে পশ্চিমা বিশ্বের ক্ল্যাশ অফ সিভিলাইজেশনে নেক্সট ক্ল্যাশ হচ্ছে কার বিরুদ্ধে? ইসলামের বিরুদ্ধে এবং চায়নার বিরুদ্ধে। তিনি দুটোর কথা বলেছেন, ইসলাম এবং চায়না দুটোর কথা বলেছেন। তো 9/11 এর পরে যেটা হলো সেটা ইসলামের বিরুদ্ধে চলে গেল, চায়নাটা তখন একটু পেছনে চলে গেল, এবং বুশ যখন আমেরিকার প্রেসিডেন্ট হলো সে কি বললো? আইদার ইউ আর উইথ আস অর ইউ আর এগেনস্ট আস। তার মানে তার যে কি বলবো, তার যে একতরফা একটা ইউনিপোলার ওয়ার্ল্ডে তার যে আমেরিকান যে অ্যাগ্রেশন, ইরাকের বিরুদ্ধে, আফগানিস্তানের বিরুদ্ধে যে অ্যাগ্রেশন আমেরিকা, আপনি যদি তাকে সমর্থন না করেন তাহলে আপনি তার বিরুদ্ধে। এটা হচ্ছে মোদ্দা কথা ছিল। তো সেই সময় এই ইসলামোফোবিয়ার কার্ডটা ইন্ডিয়া খুব ভালোভাবে ব্যবহার করেছে। কারণ সেই সময় আপনার মনে আছে হয়তো, কন্ডোলিজা রাইস ভারতে আসলেন 2005 সালে। শি ওয়াজ এট দ্যাট টাইম ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। উনি এসে বললেন যে ভারত আমাদের স্ট্র্যাটেজিক অ্যালাই, মানে দক্ষিণ এশিয়াতে কৌশলগত মিত্র হচ্ছে ভারত, এবং ভারতকে মোটামুটি দক্ষিণ এশিয়ার এক ধরনের হেজেমনিক মাস্টারের ক্ষমতা দিয়ে গেল আমেরিকা। কেন দিয়ে গেল? যে ইসলামকে রুখতে হবে। তো তখন বাংলাদেশে ক্ষমতায় কিন্তু বিএনপি। তো বিএনপি ক্ষমতায় থাকাতে হলো কি, আপনার মনে আছে, তখন এই যে জঙ্গিবাদের নানা রকম কথা শুরু হয়ে গেল, এবং প্রচারটা করা হতো প্রধানত ভারত থেকে। এই প্রচার শুরু হয়ে গেল, এবং সেই প্রচার ভারত হলো, এবং অন্যান্য পত্রিকাতে, ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউতে কোকুন অফ টেরর নামে একটা আর্টিকেল লিখলো এক ভদ্রলোক, সেখানে বলে দিল বাংলাদেশ এখন নেক্সট আফগানিস্তান, এবং সেখানে লেখা ছিল বাংলাদেশ নেক্সট আফগানিস্তান হচ্ছে। এটা ভারতই করিয়েছে, যাতে করে ভারত বাংলাদেশের উপর একটা হেজেমনিক কন্ট্রোল তৈরি করতে পারে ইসলামিক কার্ড খেলে। এবং হাসিনা যখন সাকসেসফুলি ক্ষমতা নিল 2009 সালে, সে দেখলো যে সব থেকে কট্টর ইসলামোফোবিক বিশ্বে সে ক্ষমতা নিয়েছে, এবং ক্ষমতা ধরে রাখার জন্য একের পর এক জঙ্গি কার্ড সে খেলতে লাগলো। এবং আমি বিশ্বাস করি তার জঙ্গিবাদের যে সমস্ত গল্প আমরা শুনতে পাই তার 99% ভুয়া, এবং এগুলো গ্রামের দরিদ্র মানুষদের ধরে নিয়ে এসে তাদেরকে ঘরের মধ্যে বন্দি করে বোমা মেরে উড়িয়ে দিয়েছে। পিনাকি, আপনি একসময় বামপন্থী রাজনীতি করতেন, আপনি চিন্তা করে দেখুন যে কত করুণ, যে গ্রামের মানুষদের কেন এনেছে ধরে? কারণ তাদের জন্য কেউ কাঁদবে না, এক্স্যাক্টলি, তাদেরকে কেউ চিনবে না, তারা ফেসলেস। এই ধরনের ফেসলেস মানুষদের ধরে এনে, আমি নিজে ডিবিতে দেখেছি, আটকে রেখে দিয়েছে গ্রামের দরিদ্র লোকদের দিনের পর দিন। বাংলাদেশের আইনে তো আপনি 24 ঘন্টার বেশি রাখতে পারবেন না। তাদেরকে রাখতো কিভাবে জানেন?
তাদের কোনো হদিসই ছিল না, কোনো রেকর্ডই নাই তাদের, মানে গুম করে নিয়ে আসতো, গুম করে নিয়ে এসে বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে গিয়ে সেই বাড়ি শুদ্ধ বোমা মেরে উড়িয়ে রীতিমতো হত্যাকাণ্ড চালিয়েছে এই হাসিনা সরকার। এবং আমেরিকার কাছ থেকে বাহবা নিয়েছে, ইন্ডিয়ার কাছ থেকে বাহবা নিয়েছে যে আমরা জঙ্গিবাদ দমন করছি বাংলাদেশে। এটা করতে করতে এই কাজটা ভালোই চলছিল, এই ব্যবসাটা হাসিনার বেশ লাভজনক ব্যবসা ছিল ফর অ্যাবাউট 10 years। কিন্তু যেই মুহূর্তে আফগানিস্তান থেকে আমেরিকান সৈন্য প্রত্যাহার হয়ে গেল, তারা চলে গেল, চলে যাওয়ার পরে আর ইসলামিক কার্ড আর আমেরিকার জন্য জরুরি না, প্রায়োরিটি নাই আমেরিকা। তার প্রায়োরিটি কি আসলো? চায়নাকে মোকাবেলা করতে হবে, চীনকে মোকাবেলা করা হলো এখন প্রায়োরিটি। এবং এরপরে যখন ইউক্রেন যুদ্ধ শুরু হয়ে গেল রাশিয়ার সাথে, তখন এই ইসলামিক কার্ড আরো পেছনে চলে গেল। থ্রেটটা হলো আপনার নিজের দেশেরও, ফ্রান্সেও। ইউরোপের থ্রেট কে? ইউরোপের থ্রেট ইসলাম না তো, ইউরোপের থ্রেট তো রাশিয়া। যখন আপনার থ্রেট রাশিয়া হয়ে গেল, আমেরিকার লার্জার থ্রেট হয়ে গেল চায়না, তখন আমেরিকা চিন্তা করলো যে মুসলিম ওয়ার্ল্ডের সাথে আমার সম্পর্ক উন্নত করতে হবে। তো মুসলিম ওয়ার্ল্ডের সাথে সম্পর্ক উন্নত যদি করতে হয় আমেরিকাকে, তাহলে ইসলামিক আর্ট খেলা বন্ধ করতে হবে। তো ইসলামিক আর্ট খেলা যে মুহূর্তে আমেরিকা বন্ধ করে দিল, তখন আর এই কার্ডের আর কোনো মূল্য রইল না। এটা হচ্ছে প্রধান কারণ, যে কারণে এবার ইসলামিক আর্ট খেলতে পারে নাই হাসিনা, ব্যর্থ হয়েছে। খেলার চেষ্টা করেছে, রাজাকার বলেছে, বিভিন্ন কথা বলেছে, ইসলামিস্ট মুভমেন্ট বলা হয়েছে, এসব বলা হয়েছে, কিন্তু এই কার্ড ইন্ডিয়াও খেলতে চেয়েছে, ভারতের মিডিয়াতেও এসব লেখা হয়েছে, কিন্তু ভারত এবং হাসিনা ছাড়া পৃথিবীর আর কোন দেশ ইসলামিক কার্ড অ্যাকসেপ্ট করে না। আরেকটা হয়ে গেল কি, লড়াইয়ের ময়দানে ডান বলুন, বাম বলুন, ইসলামী এই যে মাদ্রাসার ছাত্র বলুন, সেকুলার এডুকেশনের ছাত্ররা বলুন, সবাই তো একাকার হয়ে গেল, সবাই তো মিশে গেল। 13 জন হিন্দু সম্প্রদায়ের শহীদ হয়েছে, মারা গেছে 13 জন। চিন্তা করে দেখেন আপনি, তাহলে এখানে আপনি ইসলামিক কার্ড খেলবেন কি করে? সে এক হয়ে গেছে। তো এখানে দুটো গ্রুপ, একটা ফ্যাসিস্ট গ্রুপ আর একটা অ্যান্টি ফ্যাসিস্ট গ্রুপ। তো এই লড়াইটা তো ফ্যাসিজমের বিরুদ্ধে, এই লড়াইটা তো কোনো ধর্মের বিরুদ্ধে না, কোনো বর্ণের বিরুদ্ধে না, কোনো গোত্রের বিরুদ্ধে না, এই লড়াই হচ্ছে ফ্যাসিজম আর অ্যান্টি ফ্যাসিজম। তো অ্যান্টি ফ্যাসিজম যখন এক হয়ে গেল, তখন এখানে আর ইসলামিক আর্ট খেলার কোনো সুযোগ রইল না। একটা প্রশ্ন এখন তো আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ কিভাবে ফিরে, আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ নট অ্যাজ আওয়ামী লীগ তার এই দলের নাম নিয়ে, আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক ধারার প্রতিনিধিত্ব করে, এই যে সো কল্ড সেকুলার মুক্তিযুদ্ধের পক্ষে বাম, সিপিবি, ঘরানা, এইসব মিলে, ছায়ানট, এইসব মিলে যে কালচারাল এরেনা, যে ভারত সমর্থিত, ভারতের পক্ষের যে একটা পলিটিকো কালচারাল যে সেকশন বাংলাদেশের রাজনীতিতে এতদিন রাজত্ব করেছে, এটা ফিরে আসবে অন্য কোনো নাম নিয়ে আর কি। এটা ইভেন পপুলার ইয়েতেও, পপুলার ডিসকোর্সে এটা বলে যে আমরা জানতাম যে আওয়ামী লীগ ফিরে আসবে, কিন্তু ডাকাত হয়ে যে ফিরে আসবে সেটা বুঝতে পারি, এইরকম করে বলে আর কি। কিন্তু আওয়ামী লীগ বা এই কালচারাল ইন্ডাস্ট্রিটা কোনো না কোনো ভাবে ফিরে আসার চেষ্টা করবে। সেটা কিভাবে ফিরে আসার চেষ্টা করতে পারে এবং তাদের ফিরে আসার এই প্রসেসটা সাকসেসফুল হবে কিনা, আপনার কি মনে হয়? আচ্ছা, আমি একটু তুলনা করি 1975-এর সাথে, কেমন? কারণ 1975-এ আওয়ামী লীগের এভাবেই পরাজয় হয়েছিল, কিন্তু সেটা হয়েছিল যে আপনি বললেন না বিপ্লব এবং অভ্যুত্থানের পার্থক্য। 1975 একটা অভ্যুত্থান ছিল, বিপ্লবে পরিণত হয় নাই, এবার কিন্তু বিপ্লব হয়েছে। কাজে 75-এর সাথে এবারের চরিত্রগত পার্থক্যটা এখানে এক। দুই হচ্ছে যে 75-এ তারা ফিরে আসতে পেরেছিল, কারণ হচ্ছে তারা ওই যে আপনি প্রো ইন্ডিয়ান যে শক্তিগুলোর কথা বললেন এবং যে সকল বাঙালি জাতীয়তাবাদের বয়ান, এবং যেই বয়ানের প্রগতিবাদী বয়ান, প্রগতিশীল, এটা তো একটা মানে কি বলবো, এটা এক ধরনের ভণ্ডামি, আমি এটাকে ভণ্ডামি বলি। প্রগতিশীলতা মানেই বাঙালি জাতীয়তাবাদ হতে হবে, কারণ যখনই বাঙালি জাতীয়তাবাদ আপনি বলেন, এটাও কিন্তু একটা ন্যারো জাতীয়তাবাদ। আপনি বাঙালি জাতীয়তাবাদ বলতে গিয়ে তো আপনি অন্যদের বের করে দিচ্ছেন। আপনার যেমন আপনার মনে আছে শেখ মুজিব বলেছিল মানবেন্দ্র লারমাকে, ওইসব সবাই বাঙালি হয়ে যায়, মনে আছে না? তো কাজেই বাঙালি জাতীয়তাবাদ মানেই প্রগতিশীলতা, এটা তো আমি মানি না। কারণ বাঙালি জাতীয়তাবাদের যদি আমি উত্থান পর্বটা দেখি, এর উত্থান পর্ব কিন্তু কলকাতায়, এবং কলকাতায় কবে? 18th সেঞ্চুরিতে। মানে যখন
এই বাঙালি জাতীয়তাবাদ বা বেঙ্গলি রেনেসা, আমি যদি আরো পরিষ্কার করে বলি, বেঙ্গলি রেনেসা যে আসলো 18 সেঞ্চুরিতে, যেটা নীরদ চৌধুরী খুব চমৎকার বই লিখেছেন, ওই যে অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, ওর মধ্যে খুব চমৎকার বর্ণনা আছে, ওই সময়ের বর্ণনা নীরদ চৌধুরীর বইতে। এবং সেখানে উনি বলেছিলেন যে বাঙালি রেনেসার বা বাঙালি জাতীয়তাবাদের ওই বয়ানে মুসলমানদের কোনো জায়গা ছিল না, মুসলমানরা সেখানে বহিরাগত ছিল। সুতরাং বাঙালি জাতীয়বাদের যে উত্থান সেটাই কিন্তু প্রশ্নবিদ্ধ, সেটা ইনক্লুসিভ না, সেটা তো আপনি মুসলমানদের ধারণ করে নাই, তখন আপনি ইনক্লুসিভ না তো, কারণ বাঙালির মধ্যে তো মেজরিটি জনসংখ্যা এখন মুসলমান ধর্মাবলম্বী, তো মুসলমানদের বাদ দিয়ে আপনি কি জাতীয়তাবাদের কথা বলছেন? তো ওই জাতীয়তাবাদের ব্যাখ্যা থেকে যেটা নিয়ে এসেছিল শেখ মুজিবুর রহমান বা পরবর্তীতে আওয়ামী লীগ, সেটা বেসিক্যালি ইসলামোফোব ব্যাখ্যা। এই জন্য রাজাকার শব্দটা আপনি দেখেন, রাজাকার গত 53 বছর ধরে বাংলাদেশে রাজাকারের গল্প শোনানো হয়েছে, 53 বছর ধরে। কিন্তু যেটা সবচেয়ে বড়, এবং 53 বছর ধরে ভারতের কাছে কৃতজ্ঞতার বয়ান ফেরি করা হয়েছে। হ্যাঁ, ভারত 71-এ আমাদের মুক্তিযুদ্ধে অবশ্যই সাহায্য করেছে, এটা তো ইতিহাস, আমি ইতিহাসবিদ হিসেবে সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু ভারত কি শুধুমাত্র এটা ওয়াজ ইট এ ফিলান্থ্রপিক ভেঞ্চার ভারতের তরফ থেকে, মানে খুব দয়া করে করেছে? না, ইট ওয়াজ এ উইন উইন সিচুয়েশন ভারতের জন্য। ভারত 1947-এর পর থেকেই সাউথ এশিয়াতে প্রভুত্ব করতে চেয়েছে, হেজেমনিক কন্ট্রোল এস্টাবলিশ করতে চেয়েছে, এটা ইতিহাস। কিন্তু পাকিস্তান তার জন্য বাধা সৃষ্টি করেছে। যদিও পাকিস্তান সাইজে ছোট, অর্থনীতিতে দুর্বল, তারপরেও পাকিস্তান চ্যালেঞ্জ করেছে ভারতের হেজেমনিক ইচ্ছাটাকে। তো চ্যালেঞ্জ করে সাকসেসফুলি চ্যালেঞ্জ করেছে। এবং 1947-এর যে যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ, এবং 1965-এর যে যুদ্ধ, এই যুদ্ধ কিন্তু স্টেলমেট হয়েছিল, কেউই জিততে পারে নাই, এটা স্টেলমেটের মধ্যে দিয়ে শেষ হয়েছিল। সো 1971-এ যখন আমরা স্বাধীনতা চাইলাম বা মুক্তিযুদ্ধ শুরু হলো, ইট ওয়াজ এ গ্রেট অপরচুনিটি ফর ইন্ডিয়া পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য, এবং দে ওয়ার সাকসেসফুল। পাকিস্তান পর্যদস্ত হলো, বাইফার্কেটেড হলো, দুই ভাগ হয়ে গেল, বাংলাদেশ স্বাধীন হলো। এবং ভারতের জন্য পাকিস্তানকে শিক্ষা দেওয়া গেল, প্লাস ইস্টার্ন সেক্টরে তার যে বিপুল ব্যয় ছিল, তার যে ব্যয় ছিল, সামরিক ব্যয় ছিল, সেই ব্যয়টা তার ড্রাস্টিক্যালি কমে গেল। কারণ ইস্ট পাকিস্তান বা বাংলাদেশ তখন একটা নতুন দেশ, ফ্রেন্ডলি টু ইন্ডিয়া, শুধু ফ্রেন্ডলি না, ইন্ডিয়ার কাছে নতজানু, তো নতজানু ইন্ডিয়া। কাজেই ভারত তার নিজের স্বার্থে আমাদেরকে সাহায্য করেছে, আমিও আমার স্বার্থে ভারতের সাহায্য নিয়েছি। তো এটা ইট ইজ এ ক্লাসিক্যাল উইন উইন সিচুয়েশন। এখানে ভারতেরও আমার প্রতি কৃতজ্ঞতা হওয়ার কিছু নাই, আমারও ভারতের কাছে কৃতজ্ঞ হওয়ার কিছু নাই। আমার মনে হয়, আমি একটু বিনয়ের সাথে একটু দ্বিমত করতে চাই আপনার সাথে। আমার মনে হয় যে বাংলাদেশের স্বাধীনতা, এটার জন্য ভারতের বাংলাদেশের কাছে কৃতজ্ঞ থাকা উচিত, এটা আমি বলি। এটার কারণ, এটা কারণ আছে, খুবই স্পেসিফিক কারণ আছে, আমি এটা খুব আবেগ নিয়ে বলছি না, খুবই স্পেসিফিক কারণ আছে। ধরেন আজকে যদি বাংলাদেশ অখণ্ড পাকিস্তানের অংশ থাকতো বা পূর্ব পাকিস্তান হিসেবে থাকতো, তাহলে তো আজকে বাংলাদেশের ঢাকাতে আমরা একটা পারমাণবিক বোমা ফিট করে রাখতাম, অবশ্যই, ন্যাচারালি। তাহলে এবং এটা তো দিল্লির দিকেই আমরা ফিট করে রাখতাম। তো এই যে তার বিশাল বড় নিরাপত্তা ঝুঁকি, এটা যে বন্ধ হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণে, এর জন্য অবশ্যই তাদের আমাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। আমার আবার আপনাকে আমি একটু দ্বিমত করি, কিন্তু আমি তো স্বাধীন হয়েছি, কাজে আমি তো ভারত সাহায্য না করলে স্বাধীন হতে পারতাম না, এটা তো বাস্তবতা। এখানেও আমি আরেকটু দ্বিমত করতে চাই। আমি বলছি যে ভাই, কেউ কারো কাছে কৃতজ্ঞ হওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আরেকটু দ্বিমত করতে না, আমি আরেকটু দ্বিমত করি, জিও পলিটিক্সে কৃতজ্ঞতার কোনো জায়গা নেই, এটা খুবই কি বলবো কঠিন জায়গা, এখানে সবই দেয়া নেয়ার ব্যাপার। সো ইট ইজ এ উইন উইন, আমরা ওটাকে মেনে নেই। আমি কৃতজ্ঞ থাকতে রাজি না যে 53 বছর ধরে আমি কৃতজ্ঞতার ঋণ শোধ করে যাব, এই বয়ান যে ছিল আওয়ামী লীগের, ওই বয়ান কিন্তু হেরে গেছে এই বিপ্লবে। এক, দ্বিতীয় যেটা বয়ান হেরে গেছে, রাজাকারের বয়ান হেরে গেছে। কারণ যে মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান হয়েছে যে চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, কিংবা তুমি কে আমি কে, রাজাকার, কে বলেছে স্বৈরাচার, তাহলে রাজাকারের কার্ডও শেষ, যেমন ইসলামোফোবের কার্ড শেষ হয়ে গেছে। তো আপনার রাজাকারের কার্ড নাই, ভারতের কাছে কৃতজ্ঞতার কার্ড তো নাই। আমি মনে করি আমার এই 71 বছর বয়সে
আমি এত বেশি ভারত বিরোধী সেন্টিমেন্ট বাংলাদেশে কোনোদিন দেখি না। আমি এখন যে সেন্টিমেন্ট দেখছি, তার মানে ভারতের পুরো রাজনীতিটাই ভুল হয়েছে। ভারত বাংলাদেশে যে রাজনীতি করেছে গত 16 বছর ধরে, সেটা একটা ডিজাস্টার হয়েছে। ভারতের নিজের সোল সার্চিং করা উচিত। তাদের রয়ের নিয়ে বসা উচিত, অজিত দোভালকে নিয়ে বসা উচিত, অমিত শাহের বসা উচিত, মোদী সাহেব, সবাই মিলে যে আমরা ভুল রাজনীতি করেছি এটা মানা উচিত তাদের। ইট ওয়াজ এ রং পলিসি অফ ইন্ডিয়া। যে কারণে এই মুহূর্তে বাংলাদেশে যে পরিমাণ মানে ভারতের প্রতি যে পরিমাণ তাদের ক্রোধ, এবং খুব সঙ্গত কারণেই এরকম ক্রোধ আমার মনে হয় না আর কোনো দেশে এই মুহূর্তে ভারতের প্রতি আছে। পাকিস্তানেও এতটা আছে কিনা আমার সন্দেহ এই মুহূর্তে আছে কিনা। তো কাজেই এই যে ভারতের প্রতি কৃতজ্ঞতার যে বয়ান, সেটা শেষ হয়ে গেছে। রাজাকারের বয়ান শেষ হয়ে গেছে, বাঙালি জাতীয়তাবাদের বয়ানও শেষ হয়ে গেছে। তো আওয়ামী লীগকে আসতে হলে, আপনি তো জানেন এগুলো, আপনি আমার চেয়ে বেশি ডাইরেক্ট পলিটিক্স করেছেন, বয়ান ছাড়া রাজনীতি হয় নাকি? তাহলে শেখ মুজিব মারা যাওয়ার পরেও কিন্তু বয়ানটা ইনট্যাক্ট ছিল, আওয়ামী লীগের কাছে বয়ানটা ইনট্যাক্ট ছিল, এটা বুঝতে হবে আপনাদেরকে। পলিটিক্যাল ন্যারেটিভটা ইনট্যাক্ট ছিল, সেই পলিটিক্যাল ন্যারেটিভ এখন গন। তার সঙ্গে যোগ হয়েছে ফ্যাসিজম, ফ্যাসিস্ট। মানে এখন কিন্তু সারা বিশ্ব বলছে, আমি বিভিন্ন পত্রিকা, আপনিও পড়ছেন নিশ্চয়ই, সব বড় বড় পত্রিকা বলছে যে মোস্ট নোটোরিয়াস ডিক্টেটর অফ প্রেজেন্ট এরা শেখ হাসিনা। মানে তার সম্পর্কে এখন এই কথাগুলো সব জায়গাতে আসছে। এবং বিশেষত এই যে আন্দোলনের প্রায় 3 সপ্তাহ ধরে আন্দোলন চলেছে, জুলাই থেকে আপনার 5ই অগস্ট পর্যন্ত, যে পরিমাণ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে শেখ হাসিনার ডাইরেক্ট নির্দেশে, সরাসরি নির্দেশে, এটা অকল্পনীয়। আপনি ভাবতে পারেন দেশের মানুষকে, নিজের দেশের মানুষকে হেলিকপ্টার দিয়ে গুলি করছে, নিজের দেশের মানুষকে স্নাইপার দিয়ে গুলি করছে। এটা অকল্পনীয় বারবারিজম, মনস্টার। তো কাজেই বয়ান নাই, পলিটিক্যাল বয়ান নাই, তার সঙ্গে যোগ হয়েছে এই অকল্পনীয় ব্রুটালিটি। এর থেকে আওয়ামী লীগের ফিরে আসা, আমি বলবো না যে কোনো রাজনীতি শেষ হয়ে যায়, কোনোটাই হয়তো শেষ হয় না, কিন্তু ফিরে আসা খুব কঠিন। শেখ হাসিনার পক্ষে তো সম্ভবই না, আমি এটা ভাবি না শেখ হাসিনার পক্ষে সম্ভব। তাহলে ইন্ডিয়া কি কিছু করবে না? অবশ্যই ইন্ডিয়া করবে। ইন্ডিয়া যেটা করবে, যে যারা ক্ষমতায় আসবে তাদেরকে ইন্ডিয়া এখন প্ল্যান বি হিসেবে হাসিনাকে বাদ দিয়ে, আওয়ামী লীগকে আপাতত বাইরে রেখে, যারা ক্ষমতায় আসুক, যেমন বর্তমানে ইউনিট সরকার ক্ষমতায় আছে, তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করবে ইন্ডিয়া। এবং সেখানেই আমার মনে হয় যে এই চেষ্টা হয়তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এবং এই চেষ্টা তো ভারত করেই যাবে।